কথিত আছে যে আকাশ সবার, কিন্তু সেই আকাশ পর্যন্ত নিয়ে যাওয়া বিমানে প্রায়শই একজন মানুষের মর্যাদা তার পোশাক দ্বারা নির্ধারিত হয়। এই গল্প সেই তিক্ত সত্যের। মুম্বাইয়ের বিলাসবহুল বিজনেস ক্লাস লাউঞ্জে, যেখানে দামি ঘড়ি এবং ল্যাপটপের ঝলক ছিল, সেখানে একজন মানুষকে সম্পূর্ণ বেমানান লাগছিল। 50-এর ওপরে বয়স, কাঁধে একটি অত্যন্ত সাধারণ পুরানো সোয়েটার, পায়ে পুরনো চপ্পল এবং মুখে একজন সাধারণ মানুষের ক্লান্তি। তিনি ছিলেন হরিশ বর্মা, এমন একটি নাম যা কর্পোরেট জগতে বড় বড় ঝড় তুলেছে, কিন্তু তার মুখ কেউ চিনত না। তিনি সম্প্রতি প্রায় দেউলিয়া হয়ে যাওয়া আকাশগঙ্গা এয়ারলাইন্স কিনেছিলেন। এটা তার আবেগ ছিল, এমন একটি এয়ারলাইন তৈরি করা যা শুধু ধনীদের নয়, সাধারণ মানুষের সম্মানকেও গুরুত্ব দেবে। আর আজ তিনি তার নিজের এয়ারলাইন্সের প্রথম বিজনেস ক্লাস ফ্লাইটে একজন সাধারণ যাত্রী সেজে নিজের চোখে বাস্তবতা দেখতে বেরিয়েছিলেন। বোর্ডিংয়ের ঘোষণা হল। হরিশ বর্মা লাইনে দাঁড়ালেন। যখন তিনি দরজায় পৌঁছালেন, সিনিয়র ফ্লাইট অ্যাটেন্ডেন্ট রিনা তাকে থামিয়ে দিলেন। রিনা সুন্দরী ছিল, তার ইউনিফর্ম ঝকঝকে ছিল, কিন্তু তার হাসি শুধুমাত্র দামি স্যুট আর বিদেশি উচ্চারণের মানুষদের জন্য ছিল। হরিশকে মাথা থেকে পা পর্যন্ত দেখে সে নাক কুঁচকে নিল। মাফ করবেন, তার কণ্ঠে মাধুর্য ছিল না, ছিল বিদ্রুপ। এটা বিজনেস ক্লাসের লাইন, ইকোনমি ক্লাসের যাত্রীরা পিছনের গেট দিয়ে যান। হরিশ শান্তভাবে তার বোর্ডিং পাসটি তার দিকে বাড়ালেন। আমার সিট 2A। রিনা পাস দেখল, তার চোখ বিস্ময় প্রসারিত হল, কিন্তু পরের মুহূর্তেই সেই বিস্ময় গভীর ঘৃণায় পরিণত হল। তার মনে হল ইনি হয়তো কোনো গ্রাম্য লোক, যিনি সম্ভবত প্রথমবার বিমানে চড়ছেন, অথবা হয়তো কোনো ধনী ব্যক্তির কর্মচারী, যিনি তার মালিকের আসনে যাচ্ছেন। সে বোর্ডিং পাসটি প্রায় ছুঁড়ে ফেলার ভঙ্গিতে ফেরত দিয়ে বলল, ঠিক আছে, যান, এবং চেষ্টা করবেন যেন বাকি যাত্রীদের কোনো অসুবিধা না হয়। হরিশ কিছু বললেন না। তিনি চুপচাপ নিজের আসনে এসে বসলেন। তিনি দেখলেন যে রিনা কিভাবে পরের যাত্রী, যিনি একটি চকচকে স্যুট পরেছিলেন, তার কাছে ঝুঁকে ঝুঁকে কথা বলছিলেন। স্যার, আপনি কি শ্যাম্পেন নিতে পছন্দ করবেন? হরিশ শুধু এক গ্লাস সাধারণ জল চাইলেন। রিনা শুনলেন, কিন্তু তিনি সেই স্যুট পরা লোকটির সাথে কথা বলতে এতটাই ব্যস্ত ছিলেন যে তিনি হরিশকে উপেক্ষা করলেন। 10 মিনিট পর যখন হরিশ আবার জিজ্ঞাসা করলেন, তখন রিনা ঘুরে বললেন, সার্ভিস শুরু হতে সময় আছে, ধৈর্য ধরুন, জলই তো চাইছেন, কোনো ধন সম্পদ নয়। হরিশ চোখ বন্ধ করলেন। তিনি রেগে যাননি, তিনি হতাশ ছিলেন। এটা শুধু জলের কথা ছিল না, এটা ছিল সম্মানের কথা, এবং তার এয়ারলাইনে সম্মান টিকিটের দাম দিয়ে বিচার করা হচ্ছিল। এটাই ছিল প্রথম জিনিস যা তাকে বদলাতে হতো। টেক অফ সুচারুভাবে হল। বিমান মেঘের ওপরে পৌঁছালো এবং কেবিনে সূর্যের উজ্জ্বল আলো ভরে গেল। হরিশ বর্মা তার জানালা দিয়ে বাইরে দেখছিলেন, কিন্তু তার মনোযোগ ভেতরের প্রতিটি ছোট বড় নড়াচড়ার দিকে ছিল। তিনি দেখলেন কিভাবে রিনা এবং অন্য 2 ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বিজনেস ক্লাসের যাত্রীদের কাছে হাসি মুখে পানীয় পরিবেশন করছেন। শ্যাম্পেনের বোতল খোলা হচ্ছিল। প্রতি 5 মিনিটে কোনো না কোনো স্যার বা ম্যামকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে তাদের অন্য কিছু প্রয়োজন কিনা। হরিশের কাছে কেউ আসেনি। তার জলের খালি গ্লাসটি তেমনই পড়েছিল। প্রায় 1 ঘণ্টা পর লাঞ্চ সার্ভিস শুরু হল। রিনা এবং আরেকজন অ্যাটেন্ডেন্ট, যার নাম অঞ্জলি, চমৎকার ট্রলি নিয়ে বেরোলেন। হরিশের পাশে বসা স্যুট পরা ভদ্রলোককে রিনা প্রায় গলে গিয়ে জিজ্ঞাসা করলেন, স্যার, আপনি কি ইতালিয়ান পাস্তা নেবেন নাকি শেফ স্পেশাল মুর্গ মাখানি? আমাদের কাছে সেরা ফ্রেঞ্চ ওয়াইনও আছে। সেই লোকটি দাপটের সাথে তার অর্ডার দিল। তারপর ট্রলিটি হরিশের সামনে থামল। হরিশ শান্তভাবে জিজ্ঞাসা করলেন, খাবারের বিকল্প কি আছে? রিনা মেনু কার্ডটি এমনভাবে লুকিয়ে রাখল যেন সেটি কোনো সরকারি গোপন রহস্য। সে ঘৃণা ভরে হরিশের দিকে তাকাল এবং কিছু না বলেই একটি অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়ানো ট্রে তুলে নিল, যেটি দেখতে ইকোনমি ক্লাসের খাবারের মতো লাগছিল, এবং সেটি হরিশের টেবিলের ওপর প্রায় ছুঁড়ে মারার ভঙ্গিতে রাখল। আপনার জন্য এইটাই আছে। হরিশ ট্রেটি স্পর্শও করলেন না। তিনি নিজের কণ্ঠস্বর দৃঢ় কিন্তু বিনীত রেখে বললেন, আমি বিজনেস ক্লাসের টিকিট কিনেছি। আমি সেই মেনুটি দেখতে চাইব যা আপনি এই ভদ্রলোককে দেখালেন। কেবিনে হঠাৎ নীরবতা নেমে এলো। পাশের ভদ্রলোক তার খবরের কাগজ থেকে চোখ সরিয়ে এই তামাশা দেখতে শুরু করলেন। রিনার মুখ রাগে লাল হয়ে গেল। একজন চপ্পল পরা লোক তাকে তার কাজ শেখাচ্ছিল। এটা সে সহ্য করতে পারল না। দেখুন, সে বিষাক্ত স্বরে ফিসফিস করে বলল, আমি জানি না আপনি এখানে কিভাবে পৌঁছেছেন। হয়তো কোনো লটারি জিতেছেন, কিন্তু এই জায়গা আপনার জন্য নয়। আপনার মতো গ্রাম্য লোকদের যা পাওয়া যায় তাতেই খুশি থাকা উচিত।
এই খাবার খান এবং চুপচাপ বসে থাকুন। আপনি যদি আরও গোলমাল করেন তাহলে আমি ক্যাপ্টেনকে বলে ল্যান্ডিংয়ের পর আপনাকে সিকিউরিটির হাতে তুলে দেব। গ্রাম্য গওয়ার এই শব্দটি হরিশের কানে বাজল। এটা শুধু একটি অপমান ছিল না, এটা ছিল সেই মানসিকতার প্রতীক যা তিনি তার এয়ারলাইন থেকে মুছে ফেলতে চেয়েছিলেন। ঠিক তখনই দ্বিতীয় অ্যাটেন্ডেন্ট অঞ্জলি, যিনি এইসব দেখছিলেন, দ্রুত এগিয়ে এলেন। তার মুখে ভয় এবং লজ্জা ছিল। রিনা ম্যাম, প্লিজ, ইনি একজন প্যাসেঞ্জার। রিনা তাকে ধমক দিল, তুমি চুপ থাকো, তুমি জানো না এই ধরনের লোকদের সাথে কিভাবে মোকাবিলা করতে হয়। অঞ্জলি রিনাকে উপেক্ষা করে সরাসরি হরিশের মুখোমুখি হলেন। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তাতে সততা ছিল। স্যার, আমি আপনার কাছে খুবই ক্ষমা প্রার্থী, এটা আমাদের মেনু কার্ড। সে তার পকেট থেকে একটি কার্ড বের করে হরিশকে দিল। আপনি যা চাইবেন আমি এখনই নিয়ে আসছি। প্লিজ আমাদের এয়ারলাইন্সের পক্ষ থেকে এই দুর্ব্যবহারের জন্য ক্ষমা গ্রহণ করুন। হরিশ অঞ্জলির চোখের দিকে তাকালেন। সেখানে তিনি ভয় নয়, বরং তার চাকরি এবং তার নীতির প্রতি সম্মান দেখতে পেলেন। তিনি মেনু কার্ড হাতে নিলেন এবং হাসলেন। ধন্যবাদ অঞ্জলি, আমার শেফ স্পেশাল মুর্গ মাখানি চাই। রিনা রাগে পা ঠুকতে ঠুকতে রান্নাঘরের গ্যালির দিকে এগিয়ে গেল। সে অঞ্জলিকে এবং হরিশ বর্মাকেও শিক্ষা দেওয়ার সংকল্প করেছিল। খাবার আসতে 15 মিনিট লাগল। হরিশ বুঝতে পারছিলেন যে রান্নাঘরে রিনা অঞ্জলিকে বকাঝকা করছে। অঞ্জলি যখন খাবার নিয়ে এলো তখন তার মুখ বিষণ্ণ এবং চোখ ছলছল করছিল। সে কাঁপতে থাকা হাতে ট্রে টেবিলে রাখল। স্যার, আপনার খাবার। হরিশ তার দিকে তাকালেন। সব ঠিক আছে তো বেটা? অঞ্জলি কিছু বলার আগেই রিনা সেখানে এসে পড়ল। তার মুখে একটি ভয়ঙ্কর হাসি ছিল, যেন সে কোনো যুদ্ধে জয়ী হয়েছে। অঞ্জলি, তোমাকে অন্য যাত্রীদেরও দেখতে হবে, যাও এখান থেকে, আমি স্যারের খেয়াল রাখছি। অঞ্জলি ইতস্তত করে চলে গেল। রিনা হরিশের সিটের হাতলে হেলান দিয়ে দাঁড়াল। তারপর সে তার কণ্ঠস্বরকে মিষ্টি করার এক ব্যর্থ চেষ্টা করল। আপনার মতো লোকেদের সাহসকে প্রশংসা করতে হবে। বিজনেস ক্লাসের টিকিট কিনেছেন, কিন্তু ভদ্রতা কিনতে ভুলে গেছেন। আপনি জানেন আপনার এই জেদের কারণে সেই বেচারি মেয়ে অঞ্জলির চাকরি চলে যেতে পারে। আমি তার পারফরমেন্স রিপোর্ট তৈরি করি। এটা হুমকি ছিল না, এটা ছিল ব্ল্যাকমেল। হরিশ রিনার চোখের দিকে তাকালেন। সেখানে নিজের ভুল করার বিন্দুমাত্র অনুভূতি ছিল না, শুধু তার ক্ষমতার অহংকার ছিল। একজন কর্মচারীর কাজ হল তার যাত্রীকে সম্মান দেওয়া। হরিশ আস্তে করে বললেন, শুধু তাকে নয় যাকে আপনি যোগ্য মনে করেন, বরং প্রত্যেককে। আর একজন সিনিয়রের কাজ হল তার জুনিয়রকে ভয় দেখানো নয়, শেখানো। রিনার কাছে এটা বাড়াবাড়ি ছিল। একজন গ্রাম্য লোক তাকে সম্মান এবং ভদ্রতার ওপর বক্তৃতা দিচ্ছে। তার রক্ত গরম হয়ে উঠল। আপনার সাহস কত? ঠিক সেই মুহূর্তে বিমানটি সামান্য টার্বুলেন্সের মধ্যে দিয়ে গেল। একটি হালকা ঝাঁকুনি লাগল, এত হালকা যে কারো পানিও পড়ে গেল না। কিন্তু রিনার জন্য এটি একটি সুযোগ ছিল। উফ! সে জোরে চিৎকার করে অভিনয় করল এবং হরিশের হাত থেকে জলের গ্লাসটি নিয়ে ইচ্ছে করে তা হরিশের সোয়েটার এবং ট্রাউজারে ফেলে দিল। জল ঠান্ডা ছিল, কিন্তু অপমান ছিল গরম। ও ঈশ্বর, দেখুন, আপনি আমাকে নার্ভাস করে দিলেন। সে জোরে জোরে বলতে লাগলো যাতে সবাই শুনতে পায়। এখন দেখুন, সব ভিজে গেল, আপনি যদি শান্তভাবে বসে থাকতেন। সে তার পকেট থেকে একটি ছোট টিস্যু বের করে হরিশের দিকে ছুঁড়ে দিল। পস্তাতে হবে যে অকারণে ঝামেলা করেছেন। হরিশ তার ভেজা ট্রাউজারের দিকে তাকিয়ে রইলেন। তিনি শান্ত ছিলেন, এত শান্ত যে তার শান্তি এখন রিনাকে ভয় দেখাতে শুরু করেছিল। তখনই অঞ্জলি আবার ছুটে এলো। তার হাতে কয়েকটি গরম তোয়ালে এবং ন্যাপকিন ছিল। স্যার, আপনি ঠিক আছেন? সে রিনার দিকে এমনভাবে তাকাল যে রিনা বুঝতে পারল অঞ্জলি তার অভিনয় ধরে ফেলেছে। অঞ্জলি নিচে হাঁটু গেড়ে বসল এবং হরিশের ট্রাউজার মোছার জন্য সাহায্য করতে শুরু করল। স্যার, আমি খুব লজ্জিত, খুব বেশি। হরিশ তার হাত অঞ্জলির মাথায় রাখলেন, যেমন কোনো বাবা তার মেয়েকে আশীর্বাদ করছেন। লজ্জিত তোমার নয়, রিনার হওয়া উচিত। উঠে পড়ো বেটা, এটা শুধু জল, এটা তো সম্মানে লাগা দাগের চেয়ে অনেক পরিষ্কার। এই কথাটি রিনার বুকে তীরের মতো বিধল। সে ছটফট করে উঠল। অনেক হয়েছে, ল্যান্ডিং হলেই আমি আপনাকে সিকিউরিটির হাতে তুলে দেব, যাত্রীর সাথে দুর্ব্যবহার করার অপরাধে। হরিশ হাসলেন, ঠিক আছে, আমি অপেক্ষা করব। বাকি যাত্রা নীরবতার মধ্যে কাটল, কিন্তু এই নীরবতা ছিল ঝড়ের আগের শান্তি। কেবিনের বাতাসে উত্তেজনা মিশেছিল। রিনা তার অহংকারে মগ্ন হয়ে হরিশের করিডোর দিয়ে একবারও গেল না। সে ইচ্ছে করে অন্য দিকের যাত্রীদের সেবায় লেগে রইল।
জোরে জোরে হাসছিল, যেন এটা দেখাতে চাইছিল যে এই গ্রাম্য লোকটির উপস্থিতিতে তার কোনো যায় আসে না। সে রান্নাঘরে গিয়ে অন্য অ্যাটেন্ডেন্টদের কাছে হয়তো এই গল্পটি মশলা মাখিয়ে শোনাচ্ছিল যে কিভাবে সে একজন ফ্রি লোডারকে তার অবস্থান মনে করিয়ে দিয়েছে। হরিশ শান্তভাবে তার ঠান্ডা হয়ে যাওয়া খাবার শেষ করলেন। তার ভেজা কাপড় শরীর থেকে লেপ্টেছিল, কিন্তু তার মুখে কোনো বিরক্তি ছিল না। তিনি একজন বিচারকের মতো সবকিছু দেখছিলেন, প্রতিটি ছোট এবং খারাপ কাজ তার মনে নথিভুক্ত করছিলেন। প্রায় আধা ঘন্টা পর যখন রিনা কেবিনের সামনের অংশে ব্যস্ত ছিল, অঞ্জলি চুপিসারে হরিশের কাছে এলো। তার হাতে 1 কাপ গরম কফি ছিল। স্যার, সে প্রায় ফিসফিস করে বলল, তার কণ্ঠে অশ্রু ছিল। প্লিজ এটা নিন, আপনার হয়তো ঠান্ডা লাগছে। হরিশ কাপটি নেওয়ার জন্য হাত বাড়ালেন। অঞ্জলির চোখ মাটির দিকে নিবদ্ধ ছিল। আমি আপনাকে বলতে চেয়েছিলাম স্যার, আমি খুব ক্ষমা প্রার্থী। প্লিজ আপনি রিনা ম্যামের অভিযোগ অবশ্যই করবেন। সে সব সময় এমন করে। সে ইকোনমি ক্লাসের যাত্রীদের পশু বলে ডাকে। কিন্তু স্যার, আপনি কি আমার নাম? সে তার কথা শেষ করতে পারল না। হরিশ তার দ্বিধা বুঝতে পারলেন। তুমি ভয় পাচ্ছ যে যদি তুমি সত্যের পক্ষে দাঁড়াও তাহলে তোমার চাকরি চলে যাবে। অঞ্জলি কাঁদতে কাঁদতে হ্যাঁসূচক মাথা নাড়ল। আমার বাড়িতে আমার ছোট বোনের পড়াশোনার খরচ আছে। এই চাকরি আমার জন্য সব কিছু। রিনা ম্যাম আমার পারফরমেন্স রিপোর্ট তৈরি করেন, তিনি আমাকে বরবাদ করে দেবেন। হরিশ একটি গভীর শ্বাস নিলেন। এই সেই পচে যাওয়া ব্যবস্থা ছিল যা তিনি গোড়া থেকে উপড়ে ফেলতে এসেছিলেন, যেখানে সততা, শাস্তি এবং অহংকার অগ্রগতি নিয়ে আসে। তিনি অঞ্জলির হাত থেকে কাপ নিলেন। ব্যাটা, যা সঠিক তার জন্য দাঁড়ানো সবচেয়ে কঠিন কাজ, কিন্তু মনে রেখো, যে মানুষ তার সম্মান বাঁচাতে নিজের আত্মাকে বিক্রি করে না, ঈশ্বর সব সময় তার পাশে থাকেন। তুমি তোমার চাকরির চিন্তা করো না, তুমি শুধু তোমার মনুষ্যত্বের চিন্তা করো। এই কথাগুলো অঞ্জলির হৃদয় স্পর্শ করল। তার মনে হলো যেন কেউ তার মাথা থেকে একটি বিশাল বোঝা সরিয়ে দিয়েছে। ঠিক তখনই বিমানের ক্যাপ্টেন ঘোষণা করলেন যে তারা দিল্লি বিমানবন্দরে নামতে চলেছেন। ল্যান্ডিংয়ের প্রস্তুতি শুরু হল। রিনা তার অবস্থানে ফিরে এলো। সে প্রতিটি যাত্রীকে হাসি মুখে ধন্যবাদ স্যার, আশা করি আপনার ফ্লাইট আনন্দদায়ক ছিল বলছিল, কিন্তু যখন সে হরিশের আসনের পাশ দিয়ে গেল তখন সে তাকে ঘুষি মেরে তাকাল এবং তার ওয়াকি টকিতে একটি বোতাম চাপল। গ্রাউন্ড স্টাফ 2A-তে বসা প্যাসেঞ্জারের জন্য সিকিউরিটিকে তৈরি রাখুন। প্যাসেঞ্জার খুব অসহযোগী ছিল। বিমান ল্যান্ড করল। যেই সিট বেল্টের সাইন বন্ধ হল, রিনা দরজার কাছে গিয়ে দাঁড়াল। তার মুখ বিজয়ের অহংকারে ঝলমল করছিল। সে দরজা খোলার নির্দেশ দিল এবং এমনভাবে দাঁড়াল যেন কোনো জল্লাদ তার শিকারের জন্য অপেক্ষা করছে। হরিশ বর্মা নিজের আসনে বসে রইলেন। তিনি বাকি সব যাত্রীদের আগে নামতে দিলেন। তিনি এই নাটকের শেষ দেখতে চেয়েছিলেন। বিজনেস ক্লাস কেবিন খালি হয়ে গেল। হরিশ বর্মা তার সাধারণ ব্যাগটি নিলেন এবং শান্তভাবে দরজার দিকে এগিয়ে গেলেন। দরজায় রিনা হাত ভাঁজ করে দাঁড়িয়েছিল। তার মুখে একটি বিজয়ী হাসি ছিল। যেই হরিশ বাইরে পা রাখলেন, তিনি দেখলেন যে এয়ার ব্রিজে 2 জন বিমানবন্দরের নিরাপত্তা কর্মী এবং এয়ারলাইন্সের একজন গ্রাউন্ড স্টাফ ম্যানেজার দাঁড়িয়ে আছেন। এটাই সেই লোক, রিনা সাথে সাথে আঙুল তুলে বলল। তার কণ্ঠে এখন কোনো কৃত্রিম মাধুর্য ছিল না, ছিল শুধু খাঁটি বিষ। ইনি পুরো ফ্লাইটে স্টাফকে হয়রান করেছেন, আমার সাথে দুর্ব্যবহার করেছেন এবং অন্য যাত্রীদেরও বিরক্ত করেছেন। আমি ক্যাপ্টেনকে রিপোর্ট করে দিয়েছি। 2 নিরাপত্তা কর্মী হরিশের দিকে এগিয়ে গেলেন। স্যার, আপনাকে আমাদের সাথে যেতে হবে। হরিশ ভয়ও পেলেন না, কোনো প্রতিবাদও করলেন না। তিনি শুধু সেখানে দাঁড়িয়ে রইলেন। তার চোখ রিনার মুখের ওপর স্থির ছিল। তিনি এই অহংকারকে তার শেষ সীমা পর্যন্ত পৌঁছাতে দেখছিলেন। ঠিক তখনই টার্মিনালের দরজা থেকে আরও একজন ব্যক্তি দৌড়ে এলেন। তিনি একটি দামি স্যুট পরেছিলেন, তার টাই ঢিলে ছিল এবং কপালে ঘাম। ইনি ছিলেন আকাশগঙ্গা এয়ারলাইন্সের অপারেশনস বিভাগের প্রধান, মিস্টার অজয় ওয়ালিয়া। তিনি শুধু এই বার্তা পেয়েছিলেন যে নতুন মালিক আজ কোনো ফ্লাইটে আছেন, কিন্তু কোনটিতে তা কেউ জানত না। তিনি শুধু প্রতিটি ফ্লাইটের খোঁজ নিতে ঘুরে বেড়াচ্ছিলেন। যেই তিনি এয়ার ব্রিজে তার সিনিয়র অ্যাটেন্ডেন্টকে সিকিউরিটির সাথে দেখলেন, তিনি ব্যাপারটা বোঝার জন্য দ্রুত এগিয়ে গেলেন এবং তারপর তার নজর হরিশ বর্মার ওপর পড়ল। অজয় ওয়ালিয়ার মুখ সাদা হয়ে গেল। তিনি এমনভাবে থেমে গেলেন যেন কোনো ভূত দেখেছেন। তিনি হরিশ বর্মাকে চিনতেন। তিনি সেই একক মিটিংয়ে উপস্থিত ছিলেন যখন হরিশ কোম্পানি অধিগ্রহণের ঘোষণা করেছিলেন। মিস্টার বর্মা স্যার, ওয়ালিয়া প্রায় দৌড়ে সিকিউরিটি কর্মীদের ঠেলে হরিশের সামনে পৌঁছালেন এবং প্রায় ঝুঁকে গেলেন। স্যার, আপনি এই ফ্লাইটে ছিলেন? হে ভগবান, আপনি কাউকে বলেননি কেন? আমরা আপনার স্বাগতমের জন্য। স্যার, সব ঠিক ছিল তো? ফ্লাইট কেমন ছিল?
এই দৃশ্যটি ছিল একটি বিস্ফোরণের মতো। রিনার বিজয়ী হাসি তার মুখে জমে গেল, তার চোখ বিস্ফারিত হয়ে গেল। মিস্টার বর্মা, এই নাম তার কানে বাজল। তার মনে হল যেন কেউ তার মেরুদণ্ড থেকে সব শক্তি টেনে নিয়েছে। সে সেই ছেঁড়া সোয়েটার পরা বা গ্রাম্য লোকটির দিকে তাকাল এবং তারপর তার ঘাবড়ে যাওয়া বসের দিকে। অঞ্জলি, যিনি কেবিনের ভেতর থেকে এইসব দেখছিলেন, তার শ্বাস রুদ্ধ হয়ে গেল। হরিশ বর্মা অজয় ওয়ালিয়াকে সম্পূর্ণ উপেক্ষা করলেন। তার সমস্ত মনোযোগ ছিল রিনার উপর। তিনি রিনার চোখের দিকে তাকালেন। সেই চোখ যা কিছুক্ষণ আগেও ঘৃণা ছড়াচ্ছিল, এখন তাতে মৃত্যুর ভয় ছিল। সিকিউরিটি তো ডাকাই উচিত ছিল মিস্টার ওয়ালিয়া। হরিশের কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু তাতে এমন একটি শীতল কর্তৃত্ব ছিল যে এয়ারব্রিজের নীরবতা আরও গভীর হয়ে গেল। কিন্তু আমার জন্য নয়, মিস। তিনি রিনার নেম ট্যাগের দিকে দেখলেন। মিস রিনার জন্য। রিনার পায়ের তলা থেকে মাটি সরে গেল। স্যার, ওটা ওটা একটা মজা, একটা ভুল বোঝাবুঝি। সে তোতলাতে শুরু করল। ভুল বোঝাবুঝি? হরিশ তার কণ্ঠস্বর উঁচু করলেন। তুমি একজন যাত্রীকে গ্রাম্য বলেছ, তার কাপড়ে জল ছুঁড়ে ফেলেছ, তাকে হুমকি দিয়েছ, তাকে বিজনেস ক্লাসের খাবার দিতে অস্বীকার করেছ। এই সব ভুল বোঝাবুঝি ছিল। অজয় ওয়ালিয়ার রং এখন সাদা থেকে হলুদে পরিবর্তিত হয়েছিল। রিনা, তুমি কি করেছ? হরিশ হাত নেড়ে তাকে থামিয়ে দিলেন। ওয়ালিয়া, আমার তোমার এই বিমানবন্দরের অফিসটি দরকার, এক্ষুনি, এবং নিশ্চিত করো যে মিস রিনা এবং অঞ্জলি কোথায় আছে। অঞ্জলি ভয়ে ভয়ে কেবিন থেকে বাইরে এলেন। অঞ্জলি, হরিশ তাকে দেখে প্রথমবারের মতো হাসলেন। তুমিও আমার সাথে চলো, আমাকে আমার ফ্লাইট রিপোর্ট শেষ করতে হবে। আকাশগঙ্গা এয়ারলাইন্সের এয়ারপোর্ট অফিস পর্যন্ত সেই 5 মিনিটের রাস্তা রিনার কাছে শতাব্দীর মতো দীর্ঘ ছিল। অজয় ওয়ালিয়া, যিনি এখন পর্যন্ত সবচেয়ে বড় বিপর্যয় সামলানোর চেষ্টা করছিলেন, হরিশ বর্মার পাশে প্রায় দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলেন, ক্রমাগত ক্ষমা চাইছিলেন। স্যার, আমার জানা ছিল না। স্যার, এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। স্যার, আমি ব্যক্তিগতভাবে। হরিশ তাকে একটি শীতল দৃষ্টি দিলেন। মিস্টার ওয়ালিয়া, চুপ হয়ে যান। আপনার কণ্ঠস্বর আমাকে গত 3 ঘণ্টায় সহ্য করা অপমানের চেয়েও বেশি বিরক্ত করছে। ওয়ালিয়া চুপ হয়ে গেলেন। লজ্জায় তার মাথা নত হয়ে গেল। রিনা পিছন পিছন হাঁটছিলেন। তার দামি হিলগুতো এখন তাকে কষ্ট দিচ্ছিল। প্রতিটি পদক্ষেপ যেন একটি হাতুড়ির আঘাতের মতো লাগছিল। তিনি ঘামে ভিজে যাচ্ছিলেন। তার ক্যারিয়ার, তার অহংকার, সবকিছু তার হাত থেকে বালির মতো পিছলে যেতে দেখছিলেন। অঞ্জলিও তাদের সাথে ছিলেন, চুপচাপ। তার চোখ মাটির দিকে ছিল, কিন্তু তার হৃৎস্পন্দন জোরে জোরে হচ্ছিল। তিনি ভয় পেয়েছিলেন, কিন্তু হরিশ বর্মার সেই কথাগুলো থেকে তিনি এক অদ্ভুত শক্তি পাচ্ছিলেন। অফিসের কনফারেন্স রুমের দরজা খুলল। হরিশ বর্মা প্রধান চেয়ারটি নিলেন এবং বাকি সবাইকে বসার ইঙ্গিত দিলেন। ঘরে গভীর নীরবতা নেমে এলো। হরিশ তার আঙুলগুলো টেবিলে বাজানো শুরু করলেন। সেই আওয়াজ রিনার হৃৎস্পন্দনের চেয়েও জোরে ছিল। তাহলে মিস রিনা, হরিশ তার কণ্ঠস্বর সম্পূর্ণ সমতল রেখে বললেন, আপনি আমাকে গ্রাম্য বলছিলেন, আপনি আমাকে সিকিউরিটির হাতে তুলে দিচ্ছিলেন। এখন আমরা এখানে আছি। আমি আপনাকে শুনতে চাই। আমাকে বোঝান, আপনার চোখে গ্রাম্য এর সংজ্ঞা কি? রিনা কাঁপতে কাঁপতে তার চেয়ার থেকে উঠলেন এবং সরাসরি হরিশের পায়ে পড়ে গেলেন। তার চোখ থেকে ঝরঝর করে জল পড়তে লাগল। সেই অহংকার, সেই দাম্ভিকতা, সব কিছু এক মুহূর্তে গলে গেল। স্যার, প্লিজ স্যার, আমাকে মাফ করে দিন। আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি স্ট্রেসে ছিলাম, কাজের চাপ ছিল। প্লিজ স্যার, আমার পরিবার আছে, আমার সন্তান আছে, আমার চাকরি নেবেন না প্লিজ। সে কাঁদছিল, অনুনয় বিনয় করছিল, কিন্তু হরিশের অপরের কোনো প্রভাব পড়ল না। দাঁড়িয়ে উঠুন, তিনি কঠোরভাবে বললেন। রিনা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াল। তুমি আমার কাছে ক্ষমা চাইছ না কারণ তুমি একজন মানুষকে অপমান করেছ। তুমি ক্ষমা চাইছ কারণ সেই মানুষটি তোমার মালিক বেরিয়েছে। হরিশ তার চেয়ার থেকে উঠলেন এবং তার সামনে এসে দাঁড়ালেন। যদি আমি সত্যি কোনো গরিব কৃষক হতাম, যিনি তার সারা জীবনের সঞ্চয় দিয়ে এই টিকিটটি কিনেছিলেন, তাহলে তুমি তাকে সিকিউরিটির হাতে তুলে দিয়ে শান্তিতে ঘুমিয়ে যেতে। তোমার সমস্যা তোমার চাকরির স্ট্রেস নয় মিস রিনা। তোমার সমস্যা তোমার পচে যাওয়া মানসিকতা। এই মানসিকতা যে একজন মানুষের মূল্য তার পোশাক এবং তার চপ্পল নির্ধারণ করে। তিনি অজয় ওয়ালিয়ার দিকে ফিরলেন। ওয়ালিয়া, এটাই তোমার ওয়ার্ল্ড ক্লাস সার্ভিস? তোমরা আকাশে নয়, অহংকারের ওপর অবতরণ করো। আমার এয়ারলাইন্সের এমন কর্মচারীদের দরকার নেই যারা সম্মান ও টিপস মনে করে দেয়।
তিনি রিনার দিকে তাকালেন। তুমি সাসপেন্ড নও, তুমি টার্মিনেটেড, এখনই। তোমার আইডি কার্ড ওয়ালিয়াকে দাও এবং এখান থেকে চলে যাও। না স্যার, প্লিজ, রিনা শেষ চেষ্টা করল। সিকিউরিটি! হরিশ দরজার দিকে তাকিয়ে আওয়াজ দিলেন। সেই নিরাপত্তা কর্মীরা যারা কয়েক মিনিট আগে হরিশকে নিয়ে যেতে এসেছিলেন এখন ঘাবড়ে গিয়ে কনফারেন্স রুমে প্রবেশ করলেন। তারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছিলেন। স্যার! একজন গার্ড অজয় ওয়ালিয়ার দিকে তাকাল। হরিশ নিজেই উত্তর দিলেন, মিস রিনা এখন এই কোম্পানির কর্মচারী নন, একে বাইরে পর্যন্ত ছেড়ে দিন। রিনা শেষবারের মতো আশা নিয়ে হরিশের দিকে তাকাল, কিন্তু হরিশের চোখে কোনো করুণা ছিল না। তিনি সেই মানসিকতার জন্য একটি উদাহরণ তৈরি করতে চেয়েছিলেন। অহংকারে মগ্ন রিনা, যিনি কিছুক্ষণ আগেও তার ক্ষমতার উপর গর্বিত ছিলেন, এখন দুজন নিরাপত্তা কর্মীর মাঝে একজন অপরাধীর মতো মাথা নত করে কনফারেন্স রুম থেকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। তার অহংকার, তার ক্যারিয়ার, সব কিছু তার সেই গ্রাম্য শব্দের নিচে চাপা পড়ে চূর্ণ হয়ে গিয়েছিল। দরজা বন্ধ হল, ঘরে আবার নীরবতা নেমে এলো। এখন শুধু তিনজন বাকি ছিলেন, হরিশ, হতবাক ওয়ালিয়া এবং কাঁপতে থাকা অঞ্জলি। হরিশ বর্মা তার চেয়ারে ফিরে বসলেন। তিনি কিছুক্ষণ অঞ্জলির দিকে তাকালেন, যিনি তার চাকরি হারানোর ভয়ে প্রায় কেঁদে ফেলার উপক্রম হয়েছিলেন। অঞ্জলি, হরিশ তার কণ্ঠস্বর নরম করে বললেন, জি স্যার। সে উঠে দাঁড়াল। তুমি আমার সাহায্য করেছ। তুমি সেই মুহূর্তে মনুষ্যত্ব দেখিয়েছ, যখন তোমার সিনিয়র তোমাকে হুমকি দিচ্ছিল। কিন্তু আমি জানি তুমি ভয়ও পেয়েছিলে, তোমার চাকরির চিন্তা ছিল। অঞ্জলির চোখ থেকে জল গড়িয়ে পড়ল। হ্যাঁ স্যার, আমি ভয় পেয়েছিলাম। আমার বাড়িতে এই চাকরিটা খুব দরকার। কিন্তু স্যার, আমার মা শিখিয়েছেন যে চাকরি পেট পালার জন্য, আত্মা বিক্রি করার জন্য নয়। আমি জানতাম না আপনি কে, কিন্তু আপনি একজন যাত্রী ছিলেন এবং একজন মানুষ ছিলেন। আমি শুধু আমার মনুষ্যত্ব হারাতে চাইনি। যদি আজ আমার চাকরি চলে যেত, তবুও আমার কোনো আফসোস হতো না। এই কথাগুলো শুনেই হরিশ বর্মার মুখে একটি গভীর হাসি ভেসে উঠল। তিনি তার চেয়ার থেকে উঠলেন এবং অঞ্জলির কাছে এলেন। ওয়ালিয়া! তিনি ওয়ালিয়াকে ডাকলেন, যিনি এখনও ধাক্কা সামলাচ্ছিলেন। তুমি শুনেছ? চাকরি পেট পালার জন্য হয়, আত্মা বিক্রি করার জন্য নয়। এটাই আকাশগঙ্গা এয়ারলাইন্সের নতুন নীতি। এটাই সেই মানসিকতা যা আমাদের দরকার। তিনি অঞ্জলির দিকে ফিরলেন। তোমার চাকরি হারানোর দরকার নেই অঞ্জলি, তবে তুমি এখন আর ফ্লাইট অ্যাটেন্ডেন্টও থাকবে না। অঞ্জলির বুক ধপ করে উঠল। তার মনে হল যে তাকেও বরখাস্ত করা হচ্ছে। তখন হরিশ হাসতে হাসতে তার কথা শেষ করলেন। আজ থেকে তুমি আকাশগঙ্গা এয়ারলাইন্সের ইনফ্লাইট সার্ভিস ট্রেনিংয়ের নতুন হেড। তোমার প্রথম কাজ হলো একটি নতুন ট্রেনিং মডিউল তৈরি করা। তুমি আমাদের প্রতিটি ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে সেইটা শেখাবে যা আজ তুমি আমাকে শিখিয়েছ, সম্মান। তুমি তাদের শেখাবে যে প্রতিটি যাত্রী, সে চপ্পল পরুক বা দামি স্যুট, সে প্রথমে একজন মানুষ এবং তাকে সম্মান করা তোমার কর্তব্য, কোনো দয়া নয়। অঞ্জলি নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। স্যার, আমি? হ্যাঁ তুমি। হরিশ তার মাথায় হাত রাখলেন। যাও, তোমার নতুন দায়িত্ব সামলাও। আমার এয়ারলাইন্সে তোমার মতো হৃদয়বান মানুষদের খুব প্রয়োজন। অঞ্জলি আনন্দের অশ্রু মুছতে মুছতে ধন্যবাদ স্যার বলে বাইরে বেরিয়ে গেলেন। হরিশ অজয় ওয়ালিয়ার দিকে তাকালেন, যিনি এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন। ওয়ালিয়া, এটা শুধু একজন কর্মচারীর কথা ছিল না, এটা ছিল আমাদের কোম্পানির আত্মার কথা। মনে রেখো, বিমান লোহা দিয়ে তৈরি হয়, কিন্তু একটি এয়ারলাইন তৈরি হয় মনুষ্যত্ব দিয়ে।